আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, বোর্ডের ডান দিকে আমি আলোচ্য বিষয়গুলো লিখে রেখেছি। তাপ ও তাপমাত্রা, 2 নম্বরে লিখেছি তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এবং 3 নম্বরে লিখেছি কঠিন পদার্থের প্রসারণ। আজকে মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে আসছে তাপ। তাপ কাকে বলে? তাপ হলো এক প্রকার শক্তি যেটি ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। কি বললাম? তাপ হলো এক প্রকার শক্তি যেটি কী করবে? ঠান্ডা বা গরমের অনুভূতি জাগাবে। তাহলে তাপ হলো উষ্ণতর অঞ্চল থেকে ঠান্ডা অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ এটা এক প্রকার শক্তি যেটা উষ্ণ অঞ্চল থেকে ঠান্ডা অথবা কম উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটি হলো তাপ। এরপর আসছে তাপমাত্রা। কোনো একটা বস্তুর তাপীয় অবস্থাই হলো তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা দ্বারা যদি দুইটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হয়, তাহলে তাপমাত্রা দ্বারা নির্ধারিত হয় যে কোনটি থেকে তাপ বর্জিত হবে এবং কোনটি তাপ গ্রহণ করবে। অর্থাৎ তার তাপীয় অবস্থার উপরে নির্ভর করবে যে একটি তাপ গ্রহণ করবে এবং আরেকটি বস্তু তাপ বর্জন করবে। বেশি উষ্ণ যে পদার্থটি রয়েছে বা যে বস্তুটি রয়েছে সেটি তাপ বর্জন করবে, এবং যেটি কম উষ্ণ সেটি সেই তাপটা গ্রহণ করবে। তাহলে তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যেটি কী করবে? কোনো একটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে সেটি নির্ধারণ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাপমাত্রার একক হলো কেলভিন। তাপমাত্রার একক হলো কেলভিন। আচ্ছা, এরপর হলো তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তাপমাত্রার বিভিন্ন স্কেল রয়েছে, তো আমরা এই স্কেলগুলোর ভিতরে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল, এই স্কেলগুলোর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে দেখব যে এদের মধ্যে আসলে কী সম্পর্ক রয়েছে। তো চলো দেখি। প্রথমে আমি স্কেলগুলো আঁকছি। দেখো, এটি আমরা ধরে নিলাম সেলসিয়াস স্কেল, এটা ফারেনহাইট স্কেল এবং এটি হলো কেলভিন স্কেল। তো সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হলো, এই স্কেলগুলোতে দাগ কাটা থাকে, প্রত্যেকটি স্কেলেই দাগ কাটা থাকে এবং এরকম দাগ কাটা মানে ভাগ থাকে। তো এরকম সেলসিয়াস স্কেলে ভাগ সংখ্যা হলো 100, ফারেনহাইটে ভাগ সংখ্যা হলো 180 এবং কেলভিনেও ভাগ সংখ্যা হলো 100। তো সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি ফারেনহাইট। মাঝখানে তাহলে কতটা ভাগ হলো? এটাই ভাগ হলো মোট 180টি ভাগ রয়েছে। এখানে ভাগ আছে মোট 100টি। ভাগের সংখ্যা কতটি? 100টি দাগ থাকবে, তার মানে মোট ভাগ সংখ্যা হলো 100টি। আর ফারেনহাইট স্কেলে ভাগ সংখ্যা হলো, দেখো, 212, 32 থেকে 212, তার মানে হলো 180টি। আবার কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হলো 273 কেলভিন। 273 থেকে এটার থাকবে হলো 373। টোটাল কত হলো? তাহলে টোটাল 100 ভাগ, এখানেও 100 ভাগ থাকবে।
তো এখানে দেখো সেলসিয়াসের জন্য আমি সি নিলাম, এটার জন্য ফারেনহাইটের জন্য এফ, আর কেলভিনের জন্য আমরা কে নিলাম। তাহলে দেখো আমরা এটার অনুপাত করব কিভাবে, দেখো এইখানের এটার অনুপাত যদি করি তাহলে সি মাইনাস 0 বাই 100 মাইনাস 0, 100 মাইনাস 0 ইকুয়াল টু, এটাতে কি আসে দেখো এফ মাইনাস 32, এফ মাইনাস 32 এখানে আসবে কি তার সাথে সমানুপাতে 212 মাইনাস 212 মাইনাস 32। এরপরেরটাতে কি আসে দেখো 373 আর 273, তাহলে কে মাইনাস 273 ডিভাইডেড বাই এটা কত হবে 373 মাইনাস 273। তো দেখো এখানে কি হয়, এটা হয় সি বাই 100 ইকুয়াল টু এটা হয় এফ মাইনাস 32 বাই 180 ইকুয়াল টু এটা কি হবে কে মাইনাস 273 বাই 100। প্রত্যেক পক্ষে যদি আমরা 20 মাল্টিপ্লাই করে দেই, অর্থাৎ 20 দ্বারা গুণ করে দেই, তাহলে কি দাঁড়ায় দেখো, এটা আমরা এভাবে লিখতে পারি সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল টু কে মাইনাস 273 বাই 5। এটি হলো আমাদের সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এই যে তিনটি স্কেল আছে সেই স্কেলের মধ্যে সম্পর্ক। এরপরে আমরা দেখব কঠিন পদার্থের বিভিন্ন প্রসারণ সম্বন্ধে। তো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটি প্রসারিত হয়। এই প্রসারণটা দৈর্ঘ্য প্রসারণও হয়, ক্ষেত্রফলের প্রসারণও হয় এবং আয়তনের প্রসারণও হয়। মনে করো কোন একটা কঠিন পদার্থ, তার দৈর্ঘ্য হলো L1, আমরা ধরে নিলাম কোন একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য হলো L1 দৈর্ঘ্যের একটা কঠিন পদার্থকে আমরা তাপ প্রয়োগ করলাম, যার প্রাথমিক তাপমাত্রা ছিল হলো θ1 তাপমাত্রা ছিল প্রাথমিক। এরপরে আমরা কি করলাম, এটাকে তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করার পরে এটার দৈর্ঘ্য হলো L2। তাহলে আমার প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, তাপ প্রয়োগ করার পরে দৈর্ঘ্য হলো L2। আমরা যখন তাপমাত্রার পরিবর্তনটা কি হয়েছে দেখো, প্রথমে তাপমাত্রা ছিল θ1, পরবর্তীতে হয়েছে θ2। তাহলে আমার পরিবর্তনটা কি হলো, দৈর্ঘ্যের পরিবর্তনটা হলো L2 মাইনাস L1, আর আমার তাপমাত্রার পরিবর্তন হয়েছে θ2 মাইনাস θ1। অর্থাৎ আমরা দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার পরে যতটুকু যে দৈর্ঘ্যটা পেলাম, এখান থেকে আদি দৈর্ঘ্য যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে দৈর্ঘ্য কতটুকু প্রসারিত হয়েছে, কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে গেলাম। আর তাপমাত্রা বর্তমানে যেটা আছে প্রসারিত সর্বশেষ যে তাপমাত্রা, সেটার থেকে আমরা যদি প্রাথমিক যে তাপমাত্রা ছিল সেটা যদি বাদ দেই, তাহলে আমরা কি পাবো, তাপমাত্রার পরিবর্তনটা পাবো। তো দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব। এটা ইকুয়াল টু হলো L2 মাইনাস L1 θ2 মাইনাস θ1। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দেখো L2 মাইনাস L1 হলো আমার হলো দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে আমরা ডেল্টা এলও লিখতে পারি, অর্থাৎ পরিবর্তন বোঝাচ্ছে এটা দ্বারা। আর আদি দৈর্ঘ্য হলো L, আর তাপমাত্রা পরিবর্তন হলো ডেল্টা থেটা। তো সূত্রটাকে আমরা এইভাবেও লিখতে পারি, আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু ডেল্টা এল ডেল্টা থেটা। এভাবে কোনো একটা পদার্থের, কঠিন পদার্থের ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল এবং তাপ প্রয়োগের ফলে এর তাপমাত্রা বৃদ্ধি পাওয়াতে এর ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে এবং আদি ক্ষেত্রফল A1
তাপমাত্রা বৃদ্ধির পরবর্তীতে এর ক্ষেত্রফল A2 যদি হয়, তাহলে আমরা একইভাবে এর ক্ষেত্র প্রসারণ সহগটাও নির্ণয় করতে পারি। আমরা ক্ষেত্র প্রসারণ সহগকে বেটা দ্বারা প্রকাশ করি। তো দেখো কিভাবে করব আমরা। ধরো আদি ক্ষেত্রফল হলো A1, তাপ প্রয়োগের ফলে এটার ক্ষেত্রফল A2 হলো। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হলো? A2 মাইনাস A1, এটাকে আমরা ডেল্টা এও বলতে পারি। আচ্ছা, তো আমার প্রাথমিক তাপমাত্রা ছিল কি θ1, এরপর আমরা তাপ প্রয়োগ করলাম, তাপমাত্রা হলো বস্তুটার তাপমাত্রা হলো θ2। তাহলে তাপমাত্রার পরিবর্তন কি হলো? ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, অর্থাৎ সর্বশেষ যে তাপমাত্রা সেটা থেকে প্রাথমিক যে তাপমাত্রা ছিল সেটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে পরিবর্তনটা বের হয়ে যাবে। এটাকে আমরা ডেল্টা থেটা দ্বারাও প্রকাশ করতে পারি। তো এখন ক্ষেত্র প্রসারণ সহগটা কি হবে? ক্ষেত্র প্রসারণ সহগ বেটা ইকুয়াল টু A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু θ2 মাইনাস θ1। এটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি, ডেল A বাই A ডেল থেটা। একইভাবে তাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তনেরও প্রসারণ ঘটে। কিভাবে দেখো, ধরো কোনো একটা কঠিন বস্তুর 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হলো V1 এবং এটা তাপ প্রয়োগ করায় এটার তাপমাত্রা আয়তন বৃদ্ধি পেয়ে V2 হলো। তাহলে আয়তন পরিবর্তন হলো কি V2 মাইনাস V1, এটাকে আমরা ডেল V দ্বারাও প্রকাশ করতে পারি। দেখো আদি তাপমাত্রা যখন তাপ প্রয়োগ শুরু হয়েছিল তখন তার তাপমাত্রা ছিল θ1 ধরে নিলাম আমরা, এবং তাপ প্রয়োগের ফলে তার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে θ2 হয়েছে। তাহলে এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনটা কি হলো? θ2 মাইনাস θ1, অর্থাৎ এটাকে আমরা ডেল থেটাও লিখতে পারি। এই ডেল দ্বারা আসলে পরিবর্তনটাকে বোঝায়। তো ক্ষেত্র প্রসারণ সহগ আয়তন প্রসারণ সহগটা কি হবে? আয়তন প্রসারণ সহগ গামা দ্বারা প্রকাশ করা হয়, গ্রিক অক্ষর গামা। গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 θ2 মাইনাস θ1। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, V2 মাইনাস V1 মানে আয়তনের পরিবর্তনকে আমরা ডেল V দ্বারাও প্রকাশ করতে পারি। আর এটাকে আদি আয়তনকে V দ্বারা প্রকাশ করলাম, আর θ2 মাইনাস θ1 হলো তাপমাত্রার পরিবর্তন, এটাকে আমরা ডেল থেটাও লিখতে পারি। তো তাহলে তিনটা সূত্র আমরা পেয়ে গেলাম। কি পেলাম? দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ। কঠিন পদার্থে সাধারণত এই তিন ধরনের প্রসারণই ঘটে থাকে। দেখো আমি সূত্রগুলো আবার একটু লিখে দিচ্ছি। প্রথম হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব এবং এটাকে আমরা লিখব এইভাবে, A2 মাইনাস A1 বাই A1 θ2 মাইনাস θ1। এখানে দেখো A2 হলো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরের যে দৈর্ঘ্য সেটি, আর এটি হলো আদি দৈর্ঘ্য A1, আর θ2 হলো তাপ বৃদ্ধির ফলে যে তাপমাত্রা প্রাপ্ত হলো সেটি, এবং এটি হলো আদি তাপমাত্রা। তারপর হলো এটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি, দেখো পরিবর্তন যেহেতু সরি এটা দৈর্ঘ্য প্রসারণ সহগে, এটা ভুল হয়েছে।
L1 L2 মাইনাস L1 L1 θ2 মাইনাস θ1। এরপরে আমরা L2 মাইনাস L1 এটাকে আমরা কি করতে পারবো, এটা হলো তাপমাত্রা বৃদ্ধির পরের দৈর্ঘ্য, মানে অর্থাৎ তাপ দেওয়ার পরের দৈর্ঘ্য এটা, আর তাপ দেওয়ার পূর্বের দৈর্ঘ্য হলো L1 অর্থাৎ আদি দৈর্ঘ্য, আর এটা হলো তাপমাত্রার পরিবর্তন। তো আমরা এটাকে ডেল এল এল ডেল থেটা এভাবেও লিখতে পারি। এরপর হলো ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগ এটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করব, এবং এটাই হবে কি A2 মাইনাস A1 বাই A1 θ2 মাইনাস θ1। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, ডেল এ অর্থাৎ এরিয়ার যে চেঞ্জ বা পরিবর্তন সেটা এ ডেল থেটা। এরপর হলো আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ সহগ এটাকে গামা দ্বারা প্রকাশ করব, এবং এটাকে লিখব কীভাবে আমরা, V2 মাইনাস V1 বাই V1 θ2 মাইনাস θ1। আমরা এটাকে এভাবে লিখতে পারি, ডেল ভি বাই ভি ডেল ডেল থেটা। এখন দেখো এখানে আমরা তিনটা প্রসারণ সহগ পেলাম। যেহেতু তিন ধরনের প্রসারণ রয়েছে, তাহলে আমরা প্রসারণ সহগ কয়টা পেলাম, তিনটা প্রসারণ সহগ পেলাম। দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ। এদের মধ্যেও আবার সম্পর্ক রয়েছে। দেখো তাহলে এদের ভিতরে সম্পর্কটা কি আমরা একটু প্রতিপাদন করে দেখি। দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, ক্ষেত্র প্রসারণ সহগকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি, এবং আয়তন প্রসারণ সহগকে আমরা গামা দ্বারা প্রকাশ করি। তো আলফা এবং বিটার ভিতরে সম্পর্কটা হলো এরকম, বিটা ইকুয়াল টু 2 আলফা, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহগ হলো দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ। তাহলে এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, আলফা ইকুয়াল টু বিটা বাই 2। আচ্ছা, আবার এই আলফার সাথে দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে আয়তন প্রসারণ সহগের একটি সম্পর্ক রয়েছে, সেটি হলো গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে দেখো এখানে আমরা আলফা ইকুয়াল টু আবার কি লিখতে পারি, আলফা ইকুয়াল টু গামা বাই 3। এখন দেখো আলফা ইকুয়াল টু বিটা বাই 2, আবার আলফা ইকুয়াল টু গামা বাই 3, দুইটাই আলফা। যেহেতু এটাও আলফা এটাও আলফা, তাহলে আমরা বলতে পারি এটা আর এটা সমান। তাহলে আমরা এই বিটা এবং গামার ভিতর একটা সম্পর্ক এখান থেকে বের করে নিতে পারি। কিভাবে দেখো, বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে কী হবে, বিটা ইকুয়াল টু 2 গামা বাই 3। আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি, দেখো 2 গামা ইকুয়াল টু 3 বিটা। সুতরাং গামা ইকুয়াল টু 3 বিটা বাই 2। এইগুলো হলো আলফা, বিটা এবং গামা এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।